ঠিক ৯টায় পৌঁছলো জিনা। সাদা একটা স্কার্টের ওপর হাই নেক পুলওভার পরেছে সে আজ। হাতে ছোট্ট একটা সুটকেস। মনে হচ্ছে স্কুল পালিয়ে এসেছে। সুটকেসটা টেবিলে রেখে বসে পড়ল জিনা একটা চেয়ারে। নোরমা কোথায়? ওকে তো আসতে বলনি তুমি। মৃদু হেসে বলল জিনা। বাসায়। টেপ রেকর্ডার চালিয়ে দিয়েছে রানা আগেই। সেই ক্যাসেটেরই উল্টো পিঠটা চলছে এখন। নোরমা মাম্মির ট্রাপে পা দিয়েছ তুমি রানা। শেয়ালের চেয়েও ধূর্ত ও। একটু থেমে বলল, তবে মনে হচ্ছে ওকে ঘোল খাইয়ে দেওয়ার মতো বুদ্ধি তোমার আছে। তোমার নেই? আমারও আছে, কিন্তু আমি আমার বুদ্ধি খেলাই না। আবেগের তাড়নায় নিশ্চিন্তে যেদিক খুশি চলাই আমার পছন্দ। বিপদ আছে এরকম চলায়, বলল রানা। আছে, বহুবার বিপদে পড়েছি, ঠকেছি, কিন্তু কিছুতেই হিসেবি হতে পারলাম না। খুব বেশি হিসেব করাও আবার ভালো না জিনা। যাই হোক, ট্রাপের কথা কি বলছিলে? তোমাকে নজরে রেখেছিল ও। জেনারস বারে বসে মদ খাও, জেল থেকে বেরিয়েছ, হাতে টাকা নেই, ড্যাডিকে পছন্দ করো না, সবই ওর জানা। টেলিফোন বুথে ইচ্ছে করেই হ্যান্ডব্যাগটা ফেলে রেখেছিল নোরমা, তোমাকে ট্রাপে ফেলার জন্যে। ও জানতো নোটগুলো নেবে তুমি। আমি বলেছিলাম নেবে না। বাজি হয়েছিল আমাদের মধ্যে। $10 হেরে গেছি। আমি দুঃখিত, বলল রানা। ঠিক চুরি নয়। 3 দিন পর 1000-এর বদলে 3000 ফেরত দেব বলে ঠিক করেছিলাম। কই, এ কথা তো বলেনি নোরমা আমাকে। আমি বলিনি ওকে। বললেও বিশ্বাস করতো না ও। ঠিক বলেছ। জাত কেউটেও কাউকে বিশ্বাস করে না। কখন যে ছোবল দেবে কেউ বলতে পারে না। ওর প্রসঙ্গ বাদ দেওয়াই ভালো, কি বলো? ঠিক বলেছ। ওর কথা ভাবলেই কেন যেন মনটা আমার নোংরা হয়ে যায়। তুমি এই প্ল্যানে রাজি হলে কেন? টাকার জন্যে। অনেক টাকার দরকার হয়ে পড়েছে আমার। গলা পর্যন্ত ডুবে আছি ধারে। যখন কোনো দিকে কোনো পথ দেখতে পাচ্ছি না, সেই সময় এই প্রস্তাবটা দিল নোরমা। লুফে নিলাম। উপায় ছিল না। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল রানা মেয়েটার মুখের দিকে। প্রস্তাবটা তাহলে নোরমার। এই মেয়ে রাজি হয়েছে মাত্র। হয়তো এমন অবস্থা সৃষ্টি করে প্রস্তাব দিয়েছে যখন রাজি না হয়ে উপায় ছিল না জিনার। রানার মতোই হয়তো বড়শিতে গেঁথে নিয়েছিল ও জিনাকেও। এসবের পেছনে আর কোনো উদ্দেশ্য নেই তো ওর? কি দেখছো? রানার অপলক দৃষ্টির সামনে লজ্জা পেয়ে গেল জিনা। অন্য কথা ভাবছিলাম। যাকে শনিবারের জন্যে প্রস্তুতি নিয়েছো কিছু? নিয়েছি। লিলোর সাথে সিনেমায় যাচ্ছি অডিয়ন হলে। অ্যাডভান্স টিকিটও কেটে ফেলেছি। গুড। মন দিয়ে শোনো এবার। নড়ে চড়ে সোজা হয়ে বসল রানা। পুলিশ যদি কোনো ক্রমে জড়িয়ে পড়ে তাহলে উইলোর ফোনটা চেক করে দেখবে ওরা। সহজেই বুঝে ফেলবে জাল উইলো ফোন করেছিল তোমাকে। কিডন্যাপ ট্রিক ছাড়া কিছুই নয় ফোনটা। উইলোর কণ্ঠস্বর চিনতে পারোনি কেন তুমি? এ কথা প্রথমেই জিজ্ঞেস করবে পুলিশ। তুমি বলবে লাইনটা খারাপ ছিল, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকের শব্দ হচ্ছিল ভীষণ। কোনো সন্দেহ হয়নি তোমার। আমন্ত্রণ পেয়েই ছুটে গেছো প্যারগোলা নাইট ক্লাবে। ওকে? মাথা ঝাঁকালো জিনা। প্যারাগোলা নাইট ক্লাবে পৌঁছে উইলোকে না দেখে এবং লোকজনের হাবভাব পছন্দ না হওয়ায় একটু পরেই ফিরে যাবার কথা ভেবেছ তুমি। অন্ধকার পার্কের দিকে যাবার সময় হঠাৎ 4 জন লোক আক্রমণ করে বসে তোমাকে। মুখে রুমাল চাপা দিয়ে তুলে ফেলে একটা গাড়িতে। গাড়ির পেছনের সিটে চাদর চাপা দিয়ে ছেড়ে দেয় গাড়ি। একটা গুন্ডা কিসিমের লোকের হাতে এ সময় একটা পিস্তল দেখতে পেয়েছো তুমি। লোকগুলোর কিছু কিছু কথাবার্তাও কানে ঢুকেছে তোমার। লিখে দিয়েছি আমি এগুলো। মুখস্থ করে নিও ভালো করে। কয়েকটা বাঁক ঘুরে সম্ভবত সাইড বোর্ড দিয়ে চলতে থাকে গাড়িটা। ঘণ্টাখানেক এঁকে বেঁকে চলার পর এক সময় থামে। কুকুরের ডাক শুনতে পাও তুমি। তারপর একটা গেট খোলার শব্দ কানে ঢোকে তোমার। গাড়িটা আবার চলতে শুরু করে। 1 মিনিট পর থেমে যায় আবার। এইসব কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে তোমাকে। পুলিশ এসব খুঁটিনাটি বিষয় জানতে চাইবে। ওদের যে কোনো প্রশ্নের জন্যই প্রস্তুত থাকতে হবে তোমাকে। উৎসাহে চকচক করছে জিনার 2 চোখ। ফার্স্ট ক্লাস গল্প বানিয়েছ তুমি একটা। বলো, বলল সে। কারো সাধ্য নেই যে অবিশ্বাস করে। এরপর কি?
এরপর চোখ বেঁধে তোমাকে একটা ঘরে ঢোকানো হয়েছে। এই ঘরে 2 দিন রাখা হয় তোমাকে। বাইরে থেকে তালা বন্ধ ছিল ঘরের দরজাটা। একজন মুখোশ আঁটা দস্যু তোমাকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নেয় এই সময়। ঘরটার মাপজোক বর্ণনা করতে বলবে পুলিশ তোমাকে। দ্বিরুক্তি না করে একটা মন গড়া বর্ণনা দিয়ে ফেলবে তুমি। বন্দি অবস্থায় কুকুর, মোরগ আর গরুর ডাক কানে ঢুকেছে তোমার। এসব শুনে তোমার ধারণা হয়েছে বাড়িটা ফার্ম হাউস। একটা দস্যুর বর্ণনা দিয়ে ফেলবে তুমি পুলিশের কাছে। একটা মাঝবয়সী মেয়ের বর্ণনাও দেবে। ওই মেয়ে লোক খাবার পৌঁছে দিত তোমার কাছে। এসব খুঁটিনাটি ব্যাপার সব লিখে রেখেছি আমি, পড়ে নিও। মাথা ঝাঁকালো জিনা। সাগ্রহে গিলছে সে রানার কথাগুলো। বলল, আর কিছু বলবে? দারুণ থ্রিলিং লাগছে কিন্তু আমার কাছে। ব্যাপারটা যা জমবে না, উফ। যে ঘরে বন্দি ছিলে তুমি, সেই ঘরটার পাশেই আছে একটা টয়লেট। ওই মেয়েটার সাথে দরকার মতো যেতে তুমি ওখানে। টয়লেটে যাবার সময় বাড়ির কতটুকু দেখা যায়, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে ওরা। তুমি বলবে একটা ছোট্ট প্যাসেজ আর 3টে বন্ধ দরজা শুধু নজরে পড়েছে তোমার। টয়লেটের বেসিনটা, ভাঙা দেয়াল, নোংরা চেনটায় জং ধরে ধরে ক্ষয়ে যাওয়া অবস্থা। খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করবে পুলিশ। প্রস্তুত থাকতে হবে তোমার যে কোনো প্রশ্নের জন্যেই। জিভের ডগা দিয়ে ঠোঁট দুটো আলতো করে একবার স্পর্শ করলো জিনা। সত্যি সত্যি কিডন্যাপড হলে মন্দ হতো না কিন্তু। শুনেছি রেপটুপও করে ওরা। কতদিন স্বপ্ন দেখেছি, ধরে নিয়ে গেছে আমাকে ভয়ঙ্কর এক দস্যুদল। হেসে ফেলল সে। ধরে নাও, সত্যি সত্যি কিডন্যাপ করা হচ্ছে তোমাকে। হাসলো রানাও। তোমার ড্যাডের কাছে লেখার জন্য একটা চিঠি ড্রাফট করে রেখেছি আমি। এক্ষুনি লিখে ফেলতে হবে এটা। পোস্ট করে দেব আমি সময় মতো। টেবিলের ড্রয়ারটা খুলল রানা। একটা গ্লাভ পরে নিল হাতে। তারপর ড্রয়ার থেকে একটা সাদা কাগজ বের করে বাড়িয়ে দিল জিনার দিকে। কপিটাও বের করে দিল। টেবিলের ওপর ঝুঁকে লিখে ফেলল জিনা চিঠিটা। এনভেলপের ওপর ঠিকানা লিখল সুন্দর হস্তাক্ষরে। চিঠিটা ভাঁজ করে ঢুকিয়ে দিল খামে। খামটা রেখে দিল রানা ড্রয়ারের ভেতর। তারপর আর 3টে টাইপ করা কাগজ বাড়িয়ে দিল ওর দিকে। এগুলো রেখে দাও হ্যান্ডব্যাগে। পুলিশকে কি বলতে হবে সব লেখা আছে এতে। মুখস্থ করে পুড়িয়ে ফেলো। কাগজ 3টে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে দিল জিনা। নতুন পোশাক কেনা হয়েছে? প্রশ্ন করল রানা। এনেছ? ঘাড় কাত করল জিনা। কই দেখি। এমনিই দেখবে না পরে দেখাবো? যা খুশি, বলল রানা। সুটকেসটা খুলে ফেলল জিনা। সাদা কালো প্রিন্টের ম্যাক্সি বের করলো একটা। ভাঁজ করা ম্যাক্সের ভেতর থেকে বেরোলো এক জোড়া ব্যালে শু আর নীল রঙের উইগ। উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চাইল সে। বেডরুমের দিকে ইশারা করলো রানা। ঢুকে পড়ো ভেতরে, দেরি করো না। 10টার মধ্যে ঘরে ফিরতে হবে আমার। কেন, কেউ অপেক্ষা করবে বুঝি? বেডরুমের দরজার সামনে থমকে দাঁড়িয়ে ঘাড় ফেরালো জিনা। মাথা নাড়ল রানা। জরুরি কাজ রয়েছে কয়েকটা, সেরে ফেলতে হবে আজ রাতেই। ও। রানার চোখের ওপর স্থির হলো জিনার 2 চোখ। ঝিকমিক করছে ওর চোখের তারা। হাসছে, দুষ্টুমি হাসি। বন্ধ হয়ে গেল বেডরুমের দরজা। একটা সিগারেট ধরালো রানা। দেরি করছে জিনা। 3 মিনিট অপেক্ষা করে হাঁক ছাড়ল। কি হলো? অত সাজের দরকার নেই, জলদি বেরো। আর 1 মিনিট, ভেসে এলো জিনার তরল কণ্ঠস্বর। আর 2 মিনিট পর সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে অস্থির পায়ে চলে এলো রানা বেডরুমের দরজার সামনে। টোকা দিল। কি হলো জিনা, এত দেরি কিসের? হয়ে গেছে, চলে এসো ভেতরে, ডাকলো জিনা। দরজাটা ঠেলা দিয়েই ধরাস করে উঠল রানার কলজেটা। ঠিক 3 হাত সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে জিনা। পায়ে ব্যালে শু আর মাথায় চুলের ফিতে ছাড়া কিছুই নেই, সারা শরীরে নগ্ন। এগিয়ে এলো 1 পা। আগুন, উজ্জ্বল আলোয় জ্বলছে মেয়েটা। ঢোক গিলল রানা। গলাটা শুকিয়ে গেছে ওর। বেড়ে গেছে হার্টবিট। পা থেকে মাথা পর্যন্ত বার 2 চোখ বুলিয়ে নিয়ে কোনো মতে বলল, এসব কি? বারে, তুমি না বললে সাজের কোনো দরকার নেই। আর 1 পা এগিয়ে রানার 2 কাঁধে রাখলো জিনার 2 হাত। তারপর গলাটা জড়িয়ে ধরে টানলো কাছে। ঠোঁট দুটো ফাঁক হয়ে রয়েছে। এগিয়ে আসছে রানার মুখের কাছে।
ধিকে ধিকে জ্বলছে চোখের তারা। ধুত্তোর কাজ। সারা রাতে আর একটিবারও কাজের কথা মনে পড়ল না রানার। ড্যানিস হাফম্যানের বুইক সেঞ্চুরিটা দাঁড়িয়ে রয়েছে বাংলোর গেটের পাশেই। ওদিকে নজরটা পড়তেই চমকে উঠল রানা। জেল থেকে বেরোনোর পরদিন থেকে ড্যানিসের সাথে দেখা হয়নি আর। প্রায় ভুলেই গেছিল সে ওর কথা। কি করছে ড্যানিস এখানে? একটা কালো ছায়া পড়ল রানার মনে। ড্যানিসের সাথে হয়তো এতক্ষণে খাতির জমে গেছে ব্রিজিতার। ব্রিজিতা হয়তো বলে দিয়েছে তাকে হুডিনির অফিসে নাইট ওয়ার্ক করছে রানা। ড্যানিস অবিশ্বাস করবে কথাটা? যদি করে তাহলে একটু চেষ্টা করলেই টের পেয়ে যাবে সে গুল মেরেছে রানা। পুলিশের সংস্রবে আসার কথা এই মুহূর্তে ভাবতে পারছে না সে। গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে লম্বা পা ফেলে এগুলো সে ড্রয়িং রুমের দিকে। ঘরের ভেতর থেকে ড্যানিস আর ব্রিজিতার কথাবার্তা কানে আসছে তার। একটু ইতস্তত করল রানা, তারপর ধীর পায়ে ঢুকে পড়ল। ব্রিজিতা বসে আছে একটা সোফায়, হাসছে। মুক্তার মতো এক সারি দাঁত ছকছক করছে। অদূরে একটা আর্ম চেয়ারে জাকিয়ে বসেছে ড্যানিস হফম্যান। হাতের 2 আঙুলের ফাঁকে পড়ছে সিগারেট। রানা ঢুকতেই ঘুরে তাকালো ড্যানিস আর ব্রিজিতা। ব্রিজিতা লাফিয়ে উঠল, হাসল মিষ্টি করে, বলল, গুড মর্নিং রানা। তোমার বন্ধুটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তোমার জন্যে। মৃদু হেসে ড্যানিসের দিকে তাকালো রানা। হ্যালো ড্যানিস, কোথায় ডুব দিয়েছিলে তুমি? এর সাথে পরিচয় হয়েছে নিশ্চয়ই? হয়েছে। ড্যানিসের দুটো চোখ দেখছে রানাকে, দৃষ্টিটা তীক্ষ্ণ। দেখতে দেখতে ভ্রু দুটো ওর সামান্য কুঁচকে গেল হঠাৎ। চিফের অর্ডারে বাইরে যেতে হয়েছিল কিছুদিনের জন্যে। রোম। কাল ফিরেছি। কেমন চলছে তোমার? সিনোরিনা বললেন, কোথায় একটা চাকরি নাকি করছো তুমি? ঠিক তেমন কিছু নয়, কিন্তু নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। নাইট ওয়ার্ক করছি। বসতে বসতে বলল রানা। ভালো নয়, মাথা নাড়ল ড্যানিস এপাশ ওপাশ। নাইট ডিউটি করে করে চোখ বসে যাচ্ছে তোমার। হ্যামবার্টের সাথে আলাপ করেছি, তুমি চাইলেই একটা ভালো পোস্টের ব্যবস্থা হয়ে যাবে। করবে পুলিশের চাকরি? এক্ষুনি তো কিছু বলতে পারছি না ড্যানিস, ভেবে দেখতে হবে। সিদ্ধান্তটা পরে জানাবো তোমাকে। কতদিনের মধ্যে? 3 দিনের বেশি কিন্তু ধরে রাখতে পারবো না কাজটা তোমার জন্যে। বেশ তো, 3 দিনের মধ্যেই যোগাযোগ করব আমি। উঠে দাঁড়ালো ড্যানিস। ওকে, খবরটা জানাতেই এসেছিলাম। এই একটা সুযোগ যাচ্ছে রানা। এ চাকরির জন্যে প্রার্থীর অভাব নেই, কিন্তু আমাদের বস চাইছে তোমাকে। তুমি রাজি হলেই এ চাকরি তোমার। চলি এখন। সি ইউ। ব্রিজিতার দিকে মৃদু নট করে বেরিয়ে গেল ড্যানিস বুট জুতোর গটগট শব্দ তুলে। একটু পরেই ইঞ্জিনের মৃদু শব্দ কানে ঢুকলো রানার। ব্রিজিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল হঠাৎ। রানার দিকে তাকিয়ে আছে ও। ধীরে ধীরে কুঁচকে উঠল ভ্রুজোড়া। তোমার কোটে লিপস্টিকের দাগ রানা? গম্ভীর স্বর ব্রিজিতার। ভালোই নাইট ডিউটি পেয়েছো মনে হচ্ছে। নিশ্চয়ই জিনার। দাগটা খুঁজলো রানা ঘাড় বাঁকা করে, কিন্তু চোখে পড়ল না। চট করে ভাবলো একবার, ড্যানিস কি দেখে ফেলেছে? দাগটা নিশ্চয়ই নজর এড়ায়নি ওর। বিপদ হতে পারে এর ফলে। মেয়েটা কে? ভ্রু নাচালো ব্রিজিতা। খুন করবে ওকে? হাসলো রানা। বয়ে গেছে আমার খুন করতে। গম্ভীর ব্রিজিতা। কে মেয়েটা? উঠে দাঁড়ালো রানা। চিনবে না, তোমার পরিচিতাদের মধ্যে কেউ নয়। নাগাল পাবে না ওর। যাই হোক, ঘুমে বুঝে আসছে আমার 2 চোখ। বাই। গাড়িটা কিন্তু নিচ্ছি আমি, বিকেলে ফেরত পাবে। ঘাড় কাত করে অনুমতি দিয়েই সোজা বেডরুমে ঢুকে পড়ল সে। পকেট থেকে বের করলো টেপটা। 120 ক্যাসেট। একটা ড্রয়ার টেনে কাগজ চাপা দিয়ে রেখে দিল সে টেপটা। তারপর ধরাস করে পড়ল বিছানায়। পড়ল বটে, কিন্তু চট করে ঘুম এলো না ওর চোখে। ড্যানিসের প্রস্তাবটা উল্টে পাল্টে ভেবে দেখল রানা। বুঝতে পারল কাজটা নিলে লাভই হবে তার। সহজে সন্দেহ করতে পারবে না তাকে পুলিশ। আর যদি সন্দেহ করেও, টের পেতে দেরি হবে না ওর। পুলিশের চাকরিটা নেবে বলেই সিদ্ধান্ত নিল সে। 2 দিন কেটে গেল আরও। এসে গেল শনিবার। আজ সন্ধেই নামতে হবে অপারেশনে। গ্যারেজ থেকে গাড়িটা বের করলো রানা ঠিক 6টায়। ছুটল সাউথ বিচের দিকে। কেবিনের তালা খুলতে গিয়েই শুনতে পেল টেলিফোন রিং। অসময়ে ফোন। কে হতে পারে? একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে রিসিভারটা তুলল রানা।
স্বরটাকে যথাসম্ভব মোটা করে বলল, কে? নোরমা স্পিকিং। সব ঠিক আছে? আছে। জিনার কাছে ফোন যাবে 7টায়। সিনেমার প্রোগ্রামটা ঠিক আছে ওর? ইয়েস। সবাই জানি এ কথা, আমার স্বামীও। তাহলে ভেবো না কিছু, টাকাটা পেয়ে যাবে তুমি ঠিক সময় মতো। গুড, উইশ ইউ বেস্ট অব লাক। রিসিভারটা ক্রেডলে রেখে দিল রানা। বসে পড়ল একটা ইজি চেয়ারে। সিগারেটের ছাই জমতে লাগলো অ্যাশট্রেতে। বয়ে যাচ্ছে সময়। কাটায় কাটায় 7টা 10-এ উঠে পড়ল ও। কেবিনটা লক করে সোজা গিয়ে উঠল মরিস ম্যারিনাতে। আর্তনাদ করে আপত্তি জানালো মরিসের ইঞ্জিন। হাওয়ার বেগে পৌঁছল রানা জেনারোস বাড়ি। ভেতরে ঢুকতেই চোখাচোখি হয়ে গেল বারম্যান কার্লোর সাথে। রানাকে দেখেই 2 চোখ কপালে উঠে গেল কার্লোর। সভয়ে পিছু ফুটল 3 পা। মার খাওয়ার কথা মনে আছে ওর। মৃদু হেসে টেলিফোন বুথে ঢুকে পড়ল রানা। সিসিও গঞ্জালিসের নাম্বারে ডায়াল করেই রিসিভারটা রুমাল দিয়ে ঢেকে দিল রানা। রিং হচ্ছে। 1বার 2বার 3বার রিং হলো। সিসিও লজ। একটা কর্কশ পুরুষ কণ্ঠ ভেসে এলো, সম্ভবত বাটলার। জিনাকে খুঁজছি। আমি উইলো, জিনার বন্ধু। ওকে পাওয়া যাবে? পুরো 1 মিনিট গেল। রানা টের পেল হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তার। হ্যালো উইলো, কি খবর তোমার? জিনার কণ্ঠস্বর স্পষ্ট চিনতে পারল রানা। এই টেলিফোনের এক্সটেনশন আছে অন্য কামরায়? প্রথমেই জানতে চাইল রানা। ঠিক জানি না, কেন? তোমার আশেপাশে কেউ আছে? না। মনে আছে সবকিছু? আছে। বেশ, আমি রওনা হয়ে গেলাম। তুমিও বেরিয়ে পড়ো এক্ষুনি। সেই নাইট ক্লাব। সি ইউ। বলেই রিসিভার রেখে দিল রানা। বেরিয়ে এলো বার থেকে। গাড়িতে উঠে স্টার্ট দিতেই বিচিত্র আওয়াজ তুলে প্রবল আপত্তি জানালো গাড়ির ইঞ্জিনটা। মনে মনে ভাবল রানা, সার্ভিসিং দরকার। 25 মিনিট পর লা প্যারগোলা নাইট ক্লাবের উজ্জ্বল নিয়ন সাইন নজরে পড়ল রানার। পার্কিং লটের বাঁ দিকের কোণে পার্ক করল সে গাড়িটা। বসে রইল রানা গাড়িতে। অধৈর্য হয়ে বারবার ঘড়ি দেখছে সে। আসছে না কেন জিনা? একটার পর একটা গাড়ি ঢুকছে আর ছট করে তাকাচ্ছে রানা। 25 মিনিট কেটে গেল আরো। জিনার দেখা নেই। গোলমাল হলো কোথাও। ঠিক 8টায় দূরে একটা তীব্র হেডলাইট দেখা গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রানা। লাল বেন্টলি আসছে একটা। প্রচণ্ড গতিতে এগিয়ে এসে স্কিড করে থামলো ওটা রানার 10 গজের মধ্যে। ড্রাইভিং সিটে স্পষ্ট দেখা যাচ্ছে জিনাকে। টুপ করে নেমে পড়ল জিনা। চারদিকে তাকালো একবার। পলকের দৃষ্টিতে স্থির হলো ওর মরিস ম্যারিনার ওপর। হাত নাড়ল রানা। মৃদু হাসল জিনা প্রত্যুত্তরে। এগিয়ে যাচ্ছে সে বাড়ির দিকে। টকটকে লাল একটা জ্যাকেট পরনি ওর, আঁটো-সাঁটো। রানা বেরিয়ে এলো গাড়ি থেকে। এগিয়ে গেল জিনার বেন্টলির দিকে। দাঁড়ালো। চাবিটা ঠিকই ঝুলছে ইগনিশন লকে। ধীর পায়ে ফিরে এলো সে মরিস ম্যারিনার পাশে। জিনার ছোট্ট সুটকেসটা রয়েছে ব্যাক সিটে। ড্রাইভারের পাশের সিটে রয়েছে জিনার পোশাক, খবরের কাগজে মোড়া। হঠাৎ সন্দেহ হলো রানার, গাড়িটা যদি বিট্রে করে। ব্রিজিতার হাতে পড়ে ইঞ্জিনের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বিগড়ে বসতে পারে। মাথা ঝাড়া দিয়ে বের করে দিল রানা চিন্তাটাকে। কোনো কাজে হাত দিয়ে খারাপ দিকটা বেশি ভাবতে নেই। বারের জানালা দিয়ে জিনাকে দেখা গেল এক ঝলক। বারম্যান মাথা ঝাঁকাচ্ছে ওর দিকে তাকিয়ে। এগিয়ে গেল জিনা ভেতরের দিকে। আর দেখা যাচ্ছে না। ম্যারিস ম্যারিনা থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে একটা আধার মতো জায়গায় দাঁড়ালো রানা। রিস্ট ওয়াচ দেখছে রানা ঘন ঘন, কারণ ছাড়াই। 11টায় উড়বে রোমের শেষ ফ্লাইট। সময় আছে এখনো প্রচুর। টেলিফোনে জিনার জন্য একটা টিকিট বুক করে ফেলেছে সেই ইতোমধ্যে, শায়লা মার্টিনের নামে। রোমের মাঝারি একটা হোটেলে উঠবে জিনা। লং ডিস্টেন্স কল করে হোটেলকে জানিয়ে সুইটের ব্যবস্থা করে রেখেছে রানা। সবকিছুই ঠিকঠাক আছে এখন পর্যন্ত। চিন্তার কিছুই নেই। বাড়ির দিকে নজর ফেরালো রানা। সুইং ডোরটা খুলে গেছে। বেরিয়ে আসছে জিনা ত্রস্ত পায়ে। এগিয়ে যাচ্ছে আধো অন্ধকার পার্কিং লটের দিকে। কিন্তু ব্যাপার কি, একা নয় জিনা। ওর পেছন পেছন কয়েক হাত ব্যবধানে এগিয়ে যাচ্ছে আরেকটা লোক। টলছে লোকটা, সম্ভবত মাতাল। হঠাৎ এগিয়ে জিনার ডান হাতটা খপ করে ধরে ফেলল লোকটা। নিচু গলায় কিছু বলছে জিনাকে। টানছে নিচের দিকে। পরিষ্কার দেখা যাচ্ছে না লোকটাকে।
গোল গাল, মোটা সোটা চেহারা ওর, পরনে দামি স্যুট। সিনোরিনা, প্রেমে পড়ে গেছি তোমার, খোদার কসম। কয়েক পা এগিয়েই জড়ানো কণ্ঠস্বর শুনতে পেল রানা। বলছে, হোটেল অ্যালপিনয়ে চলো, 3 তলায় আমার সুইট। বেশিক্ষণ রাখবো না তোমায়, কথা দিচ্ছি। ওয়ার্ড অফ অনার, 10 মিনিটের বেশি। শাট আপ, ধমকি উঠল জিনা। জ্বলে উঠেছে চোখ দুটো। হাত ছাড়ো ইডিয়ট, নইলে চিৎকার করে পুলিশ ডাকবো এক্ষুনি। সোজা জেলে গিয়ে ঢুকবে তখন। তোমার জন্যে জাহান্নামে যেতেও রাজি আছি আমি। দাঁত বের করে হাসছে লোকটা। চলো ডার্লিং, 7 কোর্সের ডিনার খাওয়াবো, সঙ্গে দেব চমৎকার ককটেল। জিনার হাতটা ধরেই রইল লোকটা। যদি টাকা পয়সা চাও। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রানা একটা গাড়ির আড়ালে। ভালো মুসিবত। এই সময় প্রেম উতলে উঠল হারামজাদার। জিনা যদি ভালোয় ভালোয় আপদটাকে বিদায় করতে না পারে, বিপদ হতে পারে। জিনাকে এখন কোনো রকম সাহায্য করতে গেলেই সামনে যেতে হবে রানাকে। লোকটা বদ্ধ মাতাল নাও হতে পারে, পরে হয়তো শনাক্ত করে বসবে তাকে। ঠাস করে চড় পড়ল লোকটার গালে। সুন্দরী, মারলে আমাকে, তবে এবার সামলাও। 2 হাতে জড়িয়ে ধরল লোকটা জিনাকে, চুমো খাওয়ার চেষ্টা করছে। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না রানার পক্ষে। প্রাণপণে ধস্তাধস্তি করছে জিনা, ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। হাঁপাচ্ছে হাঁপুড়ের মতো। লোকটার হাত থেকে ছাড়াতে পারছে না নিজেকে। এই বিপদেও চিৎকার না করার বুদ্ধিটুকু আছে ওর। টু শব্দটি নেই মুখে। চারদিকে তাকালো রানা। প্রায় অন্ধকার পার্কিং লট, কেউ নেই আশেপাশে। মার্জারের মতো নিঃশব্দে এগুলো সে লোকটার দিকে। ঠিক 2 হাত পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর কোটের কলার ধরে হ্যাচকা টানে সরিয়ে আনলো 1 পা পিছনে। ঘুরে দাঁড়ালো লোকটা। কিছু বুঝে ওঠার আগেই নাক মুখের ওপর পড়ল রানার প্রচণ্ড লেফট আর্ম জ্যাব। ঘুষিটা পড়ার সাথে সাথেই আরেকটা মাঝারি লাথি পড়ল লোকটার তলপেটে। ধপ করে লুটিয়ে পড়ল সে মাটিতে, জ্ঞান হারালো নিশ্চিন্তে। জলদি উঠে পড়ো গাড়িতে, কুইক, চাপা কণ্ঠে বলল রানা। চালিয়ে যাও সোজা, পেছনে আসছি আমি। বেশি জোরে মেরেছ ওকে? বিব্রত সুর জিনার কণ্ঠে। কোনো কথা নয়, গেট গোয়িং। এক দৌড়ে এসে জিনার বেন্টলিতে উঠে পড়ল রানা। স্টার্ট দিল ইঞ্জিন। ইতোমধ্যে বার থেকে কেউ বেরিয়ে এলেই মুশকিল। হাতে নাতে ধরা পড়ে যেতে হবে। বারের দরজার 20 ফুটের মধ্যেই পড়ে আছে লোকটা। সাঁ করে বেরিয়ে গেল মরিস ম্যারিনা। পেছন পেছন বেরোলো লাল বেন্টলি। 1 মিনিট পর খোলা হাইওয়েতে পড়ল গাড়ি দুটো। 1 মাইল ড্রাইভ করার পর মরিসকে ওভারটেক করে থেমে গেল বেন্টলি। নেমে পড়ল রানা গাড়ি থেকে। ব্রেক কষার তীক্ষ্ণ শব্দ তুলে পাশে এসে থামল মরিস ম্যারিনা। জিনা হাসছে। ভয়ার্ত ভাবটা কেটে গেছে ওর। ঠিক সময় মতো বাঁচিয়েছ তুমি লোকটার হাত থেকে। যা শুরু করেছিল, পোশাকটা বদলে ফেলো এক্ষুনি। দ্রুত কণ্ঠে বলল রানা। সময় নেই, ড্রেসটা বদলেই ফলো করবে আমাকে। দাঁড়ালো না রানা, উঠে পড়ল বেন্টলিতে। ঘামছে সে। পেছন থেকে কোনো পুলিশ পেট্রোল কার এসে পড়তে পারে যে কোনো সময়। হর্ন বাজলো রানার পেছনে, জিনার সিগন্যাল। পোশাক বদলে ফেলেছে সে। বেন্টলিটা ছুটল আবার। পেছন পেছন ছুটছে মরিস ম্যারিনা। প্রিলসিপ সুপার মার্কেট এখনো 4 মাইল। নির্জন ট্রাঙ্ক রোড। 200 গজ ব্যবধানে চলছে দুটো গাড়ি। মাঝখানে ঢুকে পড়েছে একটা মালবাহী 60 টনি ট্রাক। 2 মাইল আসার পর রিয়ার ভিউ মিররে দুটো ছোট্ট বিন্দু লক্ষ্য করল জিনা। ক্রমেই বড় হচ্ছে বিন্দু দুটো। পিছু ফিরে তাকালো সে। হেডলাইট। এগিয়ে আসছে। এখনো অন্তত 400 গজ দূরে। স্পিড বেড়ে গেল মরিসের। প্রথমে ওভারটেক করলো ওটা লরিকে, তারপর বেন্টলিকে। রানাকে ওভারটেক করতে করতে পেছন দিকে আঙুল দেখালো জিনা। ইশারায় জিনাকে এগিয়ে যেতে বলল রানা। জিনা এগিয়ে যেতেই লরিকে সাইড দিয়ে পিছিয়ে এলো সে বেশ কিছুটা। মাত্র 200 গজ দূরে এখন পেছনের হেডলাইট। দূরত্ব কমছেই। 3 মিনিট পর রানাকে ওভারটেক করলো গাড়িটা। ইশারায় থামতে বলে দাঁড়িয়ে পড়লো রাস্তা জুড়ে। বাধ্য হয়ে থামতে হলো রানাকে। ফোর্ড ক্যাপ্রি, একটা হলুদ রঙের স্পোর্টস কার। প্রথমে নামলো এক পুলিশ সার্জেন্ট। তারপর নামলো মাঝবয়সী একটা লোক। দুজনেই এগিয়ে আসছে এদিকে। প্রমাদ গুনল রানা। সমস্ত পরিকল্পনার হয়তো ইতি ঘটবে এখানেই। হেডলাইট ডিপ করে দিল সে চট করে। কমে গেল আলো। লরিটা সরে গেছে বহু দূরে। জিনার চিহ্ন মাত্র নেই কোথাও।
গট গট পায়ে বেন্টলির সামনে এসে দাঁড়ালো পুলিশ সার্জেন্ট, হাতে একটা চকচকে রিভলভার। সিগারেট ধরালো রানা নির্বিকার ভঙ্গিতে। রসিকতা হচ্ছে বুঝি রাস্তা আটকে? গম্ভীর কণ্ঠে বলল রানা। ওপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে তোমার। একটু থমকে গেল সার্জেন্টটা। এরকম পাল্টা আক্রমণ আশা করেনি সে। ভেবেছিল পুলিশ দেখেই জান উড়ে যাবে লোকটার। তাকালো সে রানার মুখের দিকে। ভ্রু দুটো কুঁচকে কটমট করে চাইল রানা। বড়লোকি একটা চাল ফুটে উঠেছে চেহারায়, স্পষ্ট বিরক্তি মুখের অভিব্যক্তিতে। কিছু মনে করবেন না সিনোর, সার্জেন্টের কণ্ঠে বিনয়। লা প্যারাগোলা ক্লাবের পার্কিং লটে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা লোক। কেউ মেরে পালিয়েছে। সম্ভবত ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল, সফল হয়নি সেটা। পরপর দুটো গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনেছে বারম্যান। আমরা নেমে পড়েছি সার্চে। ওহো, গ্যাংস্টার খুঁজছো? অবাক দেখালো রানাকে। তা এই খোলা মেন রোডে ওরা উঠতে যাবে কেন? উত্তর দিকে লা গ্রাফার গলি খুবচিতে ঢুকে পড়ার চেষ্টা করাই কি স্বাভাবিক নয়? কি বলো? মাথা ঝাঁকালো সার্জেন্টটা। রানার কথাটা যুক্তিসঙ্গত। ঘুরে তাকালো সে মাঝ বয়সী লোকটার দিকে, কিন্তু কিছু বলার আগেই আবার প্রশ্ন করলো রানা। আচ্ছা, গাড়ি দুটো কি রেনোয়া আর লাডা 1200? একটু ইতস্তত করলো সার্জেন্টটা। হতে পারে। উত্তর দিকে যেতে দেখেছি আমি ও দুটোকে, লা গ্রাফার দিকে। ঝড়ের বেগে যাচ্ছে ওরা। ভেতরের ছোকরা বয়সী কজনকে দেখেছি। তাই হবে। সার্জেন্টটা ঘুরলো মাঝবয়সী লোকটার দিকে। চলো হে, এই খোলা মেন রোড দিয়ে পালাবার মতো বোকা নয় ওরা। ঠিকই বলেছেন ভদ্রলোক। লা গ্রাফার গলি ঘুপচিতে ঢুকে পড়েছে হয়তো এতক্ষণে। খামোখা দৌড়িয়ে নিয়ে এলে আমাকে পুরো 3 মাইল। কণ্ঠে বিরক্তি ফুটে উঠল। চলো, তোমার বন্ধুর হয়তো জ্ঞান ফিরে গেছে এতক্ষণে। একটু কিন্তু কিন্তু করছে মাঝবয়সী লোকটা। মাতালের বন্ধু। রানার চেহারাটা ভালো করে দেখে নিচ্ছে সে তীব্র চোখে। দেখছো না কেমন দামি গাড়িটা? একটু দূরে ওকে টেনে নিয়ে চাপা কণ্ঠে বলল সার্জেন্ট। ছিনতাই করার লোক ও হতেই পারে না। তাছাড়া দুটো গাড়ির দরকার আমাদের। একটা গাড়ি শুধু এখানে। সামনে বস্তা পচা লরি ছাড়া আর কিছুই নেই। চলো চলো, শুধু শুধু কষ্টটা দিলে আমাকে। বসে রইল রানা গাড়িতে। ফোর্ড ক্যাপরিতে উঠে পড়ল সার্জেন্ট আর তার সাথী। ওদের দিকে তাকিয়ে রইল রানা। বেন্টলির নাম্বার প্লেটের দিকে এতক্ষণ একবারও তাকায়নি ওরা। ঠিক যখন ওরা গাড়ি ঘোরাতে ব্যস্ত, সেই সময় দুরু দুরু বক্ষে ছেড়ে দিল সে গাড়ি। সার্জেন্টটা একবার তাকালো এগিয়ে যাওয়া বেন্টলির দিকে। ছকছক করছে বেন্টলির নাম্বার প্লেটটা। কি ভেবে নাম্বারটা টুকে রাখলো ও নোটবুকে। গাড়ি ঘুরিয়ে আবার ছুটলো ওরা যে পথে এসেছিল সেই পথে। একটা রেনোয়া আর লাডা 1200 ঘুরছে ওদের মাথায়। গাড়ি চালাতে চালাতে রিস্ট ওয়াচের দিকে নজর পড়ল রানার। প্রচুর সময় আছে হাতে। নির্বিঘ্নে তুলে দেওয়া যাবে জিনাকে প্লেনে। কিন্তু মাতালের বন্ধু আর পুলিশ সার্জেন্টের চিন্তাটা সরছে না মন থেকে। নিশ্চয়ই টুকেছে সার্জেন্ট বেন্টলির নাম্বারটা। না টোকা খুবই অস্বাভাবিক। যদি খোঁজ করে তাহলেই বেরিয়ে পড়বে গাড়িটা কার। রানার চেহারাটাও স্পষ্ট দেখেছে ওরা দুজন। ওকে যদি প্রশ্ন করা হয় শনিবার রাত 8টার দিকে সিসিও গোঞ্জালেজের লাল বেন্টলিটা ও কেন চালাচ্ছিল, কোনো জবাব দিতে পারবে না রানা। কথাটা ভাবতেই হাতের তালু ঘেমে উঠল ওর। পরিষ্কার বুঝতে পারছে এত সাবধানতা অবলম্বন করেও লাভ হলো না কিছুই। ঝামেলায় জড়িয়ে ফেলেছে সে নিজেকে। যাই হোক, এক আঙুল তুলে শাসালো সে নিজেকে। গোড়াতেই ভুল হয়ে গেছে একটা, আর একটা ভুল হলেই ফেসে যাবে বাপু। সাবধান, আর যেন ভুল না হয় কোনো। প্রেসিভ সুপার মার্কেটের আলোকসজ্জা নজরে এসেছে এখন। জিনা হয়তো পৌঁছে গেছে এতক্ষণে। অপেক্ষা করছে তার জন্যে। পার্কিং লটের দক্ষিণ গেটের কাছে মরিস ম্যারিনাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো রানা। ড্রাইভিং সিটে বসে আছে জিনা, ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। মরিসের পাশ কাটিয়ে ঢুকে পড়ল রানা গেট দিয়ে। পার্কিং লটটা বিরাট, অন্তত 200 গাড়ির জায়গা হয় এখানে। সার বাঁধা গাড়িগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলল রানা উত্তর দিকে। একটা খালি জায়গা খুঁজছে সে। হঠাৎ সাঁ করে একটা গাড়ি বেরিয়ে এলো ভিড়ের মধ্য থেকে। ব্যাক করেছে গাড়িটা, লাইটগুলো অফ। ধাক্কাটা বাঁচানোর কোনো সুযোগই পেল না রানা। ব্রেক কষল সে খ্যাচ করে। ধাতব শব্দ হলো একটা। চুরমার হয়ে গেল বেন্টলির হেডলাইট।
বেরিয়ে আসা গাড়িটার পেছনে নাক গুজে দাঁড়িয়ে রইল বেন্টলিটা। যান উড়ে গেল রানার। হ্যাত্তেরি, অবশ হয়ে আসছে ওর হাত পা। এই একটি ব্যাপারেই আগে থেকে ভেবে রাখিনি সে। অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে যে কোনো সময়, এবং ঘটলেই যে ফেঁসে যাবে সে, সেটা একবারের জন্যেও মাথায় আসেনি ওর। এক্ষুনি জড়িয়ে যাবে সে পুলিশি ঝামেলায়। ড্রাইভিং লাইসেন্স থেকে ওর নাম এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার থেকে সিসিও গোঞ্জালিসের নাম বের করে ফেলবে পুলিশ। কিডন্যাপ প্ল্যানের এইখানেই সমাপ্তি। গাড়িটা জিনার। চালাচ্ছিল কে? জিনা নয়, মাসুদ রানা। কি করছিল রানা গাড়িটা নিয়ে? কি করে এলো গাড়িটা ওর কাছে? হেডলাইটটা অফ করে কাঠ হয়ে বসে রইল সে গাড়িতে। সামনের গাড়ি থেকে দরজা খুলে নেমে পড়েছে বেটে খাটো একটা লোক। এগিয়ে আসছে। আবছা আলোয় লোকটার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না। তার মানে ভেতরে বসে থাকা রানার চেহারাও পরিষ্কার দেখতে পাবে না ওই লোক। সরি সিনোর, প্রায় কাঁদো কাঁদো অপরাধী সুরে বলল বেটে লোকটা। এভাবে হঠাৎ ব্যাক করাটা ঠিক হয়নি আমার। পুরো দোষটা স্বীকার করে নিচ্ছি আমি। তোমার দোষ নয় এটা হ্যারি, গর্জন করে উঠল একটা কর্কশ নারী কণ্ঠ। তাকালো রানা। গাড়ি থেকে নেমে পড়েছে ইয়া মোটা এক মহিলা। হাঁসফাঁস করছে। সম্ভবত এই দুর্বল লোকটার মিসেস। চোরের মতো আসছিল বেন্টলিটা। তেড়ে উঠল নারী কণ্ঠ। হর্ন বাজিয়ে আসেনি কেন ও? চট করে দোষ স্বীকার করে বসছো যে বড়। এটা সিম্পলি অ্যাক্সিডেন্ট। গাড়িটা সরান, বলল রানা। রাস্তা আটকে আছে এটা। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, কিছু মনে করিনি আমি। 1 ইঞ্চিও সরিও না, খবরদার হ্যারি, চেঁচিয়ে উঠল মহিলা। পুলিশ ডাকো, আগে দেখুক সে কিভাবে কি হয়েছে, নইলে পরে। পুলিশ। জুলফি বেয়ে ঘাম নেমে এলো রানার। কপালটা খারাপ যাচ্ছে কেন আজ এরকম। ছ্যাকরা, গাড়িটা সরাবে তোমার? বেটে লোকটার দিকে তাকিয়ে খেকিয়ে উঠল রানা। আপদটাকে সরিয়ে ফেলো এক্ষুনি, নইলে। নইলে? নইলে কি করবে শুনি? নিজের দোষটা আমার স্বামীর ঘাড়ে চাপিয়ে দিলেই হলো। কঠোর দৃষ্টিতে চেয়ে আছে মিসেস রানার দিকে। সব দোষ তোমার, মদ খেয়ে চালাচ্ছ তুমি গাড়ি। সময় বয়ে যাচ্ছে। ফ্যাসাদে জড়াবার ইচ্ছে নেই রানার, কিন্তু সে কথা বলে বোঝানো যাবে না এই মহিলাকে। মহিলা ধরেই নিয়েছে বিরাট অঙ্কের ড্যামেজ ক্লেম করে বসবে রানা। বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। ব্যাক গিয়ার দিয়েই পেছনে নিয়ে এলো সে গাড়িটা। সামনের গাড়িটার পাশ ঘেঁষে সরু এক ফালি রাস্তা। স্টিয়ারিংটা ঘুরিয়েই গ্যাস পেডাল চেপে ধরল রানা জোরে। সামনের গাড়িটার গা ঘেঁষে সাঁ করে বেরিয়ে গেল বেন্টলি। এগিয়ে যেতে যেতে কর্কশ নারী কণ্ঠটা স্পষ্ট কানে ঢুকলো রানার। হ্যারি, নাম্বারটা টুকে রাখো, চেঁচিয়ে বলছে মিসেস। ঝড়ের বেগে পার্কিং লটের শেষ সীমায় পৌঁছে গেল রানা। একটা স্পেস পেয়ে গাড়িটা ঢুকিয়েই ঝট করে নেমে পড়ল সে। স্টিয়ারিং হুইলটা মুছতে হলো না। গ্লাভস পরে নিয়েছে সে আগেই। হাতের ছাপ পড়েনি কোথাও। তাকালো রানা পেছন ফিরে। 50 গজ দূরে বোকার মতো দাঁড়িয়ে আছে বেটে লোকটা আর তার মিসেস। দুজনেই এক দৃষ্টে তাকিয়ে আছে এই দিকে। সামনেই একটা গেট। দৌড়ে এসে বাইরের রাস্তায় পড়ল রানা। দ্রুত পায়ে এগুলো দক্ষিণের গেটের দিকে। পুলিশে যাবে হ্যারি? মনে হয় না। ও জানে পুরো দোষ ওর নিজেরই। মনে হয় চেপেই যাবে ওরা ব্যাপারটা। কিন্তু যদি পুলিশে জানায়? 8 ঘন্টার মধ্যেই জেনে যাবে পুলিশ জিনার গাড়ি এটা। হন্যে হয়ে ড্রাইভারকে খুঁজবে ওরা। পুরুষ ড্রাইভার। অপেক্ষমান গাড়িটার দিকে ছুটতে ছুটতে পরিষ্কার বুঝতে পারল রানা, প্ল্যান মাফিক চলছে না কিছুই। যেভাবে সে ভেবে রেখেছিল ঠিক সেভাবে ঘটছে না সবকিছু। ইতোমধ্যেই বাধা এসে গেছে দুটো। দু জায়গাতেই দুটো চিহ্ন রেখে এসেছে রানা। এর কোনোটাই অবশ্য খুব মারাত্মক কিছু নয়, কিন্তু কে জানে আর কয়টা বাধা আছে সামনে। প্ল্যানটা বাতিল করে দেবে সে এক্ষুনি, সময় থাকতে। অকাতরে ঘামছে। কুল কুল করে ঘাম নামছে ওর শির দ্বারা বেয়ে। রুমাল বের করে মুখটা মুছে উঠে পড়ল সে জিনার পাশে। ছুটে চলল মরিস ম্যারিনা এয়ারপোর্টের দিকে। সবই দেখেছে জিনা, প্রশ্ন করল না একটাও। রানাও চুপ, ভাবছে সে।